নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ রথযাত্রার প্রাক্কালে একটা সম্পূর্ণ অন্য ধরনের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘটনা পাঠিয়েছেন শ্রীমতী রত্না চক্রবর্তী, আবার অনেক দিন বাদে। লিখছেন, আমি যখন ছোট ছিলাম তখন আমরা বছরে দুবার করে পুরী যেতাম। আমার বাবার পুরীর ওপর এক অদম্য টান ছিল। যদিও তখন বাবা হলিডে হোম পেতেন না, বাড়ি ভাড়া করে থাকতাম, কিন্তু বছরে দুবার যাওয়া চাই। গরমের ছুটি আর পুজোর ছুটিতে অল্প দিন থাকতাম, পুজোর ছুটিতে আর গরমের ছুটিতে বেশি দিন থাকতাম। খুব মজা হতো, একথা বলতে পারি। তবে অবশ্য সারাদিন বাড়ির থেকে বাইরে বেরোনো হতো না। সকালে একবার সমুদ্রের ধারে ঘুরে এসে মা রান্না বসাতেন, বাবা আমাদের দুই ভাই বোনকে পড়তে বসাতেন, সারা দুপুর পড়াতেন। বিকেলবেলা ওখানে তখন আলোর জোর ছিল না, মিটমিটে বাল্বের আলোয় ভালো দেখা যেত না। বিকেল 5টার সময় আমরা সমুদ্রের ধারে গিয়ে বসতাম আর সেই রাত্রিবেলা বাড়ি ফিরতাম। আর কোনো পড়াশুনো ছিল না। সমুদ্রে চান রোজ করতাম না, মাঝে মাঝে করতাম। প্রতিবার আমরা 2-4 বার মন্দিরে যেতাম। পান্ডা ঠাকুরের সাথে যেতাম না, তারা ছড়িদার গঙ্গাধরের সাথে যেতাম। গঙ্গাধর বুড়ো মানুষ, সবাই বলতো ও নাকি গাঁজা খায়। চোখগুলো ছোট ছোট, হলদেটে লাল, সর্বদা ঘুম ঘুম ভাব। মানুষ খুব ভালো, শান্ত স্বভাবের, আর তার চাহিদা খুব কম ছিল। আর সবার মতো এই পুজো দাও, ওইখানে দাও, এসব বায়নাক্কা ছিল না। আমার মার খুব সহজ বিশ্বাস আর ভক্তি ছিল। ভক্তি করতেন এই লোকটিকে। যখনই এসে দাঁড়াতেন তিনি মা উপুর হয়ে তার পায়ে প্রণাম করতেন। তিনি তার ভাষায় পাকা চুলে সিঁদুর পরা মা, এই বলে আশীর্বাদ করতেন। আমার ভক্তিমতী মা আপ্লুত হতেন। মা আমাকেও টেনে টেনে প্রণাম করাতেন। আমি তখন বালিকা বলা চলে। এই ছড়িদার ছিলেন পান্ডা ঠাকুরের বংশোদ্ভূত কোনো একজন। এনারা কিন্তু ধনী ব্যক্তি নন। পান্ডা ঠাকুর গদিতে বসে থাকেন, আমরা ভক্তরা গিয়ে তাকে প্রণামী দিতাম, দেখা করতাম। তিনি অতীব সুন্দর ধর্মজ্ঞানের কথা বলতেন, আমরা শুনতাম, পুজো দিতাম। তারপরে ছড়িদার আমাদের মন্দির দর্শন করাতো, মন্দির ঘুরেতে নিয়ে যেত। গঙ্গাধর মানুষটি যে খুব দরিদ্র ছিলেন তা বোঝা যেত। তার ছোট ধুতি, বেশ পেজা পেজা ভাব, গায়ে একখানা গেঞ্জি পরে আসতেন, সেটা বেশ পরিষ্কার, কিন্তু সেটার অবস্থা বেশি ভালো নয়। মা যখনই আসতেন তখন তার জন্য একটি করে ধুতি নিয়ে আসতেন। বাবাকে অনেক সময় অনেকে ধুতি দিতেন। বাবা ধুতি পরতেন উৎসব উপলক্ষে, প্যান্ট শার্টই পরতেন। অফিসে চাকরি করতেন, LIC-তে, ধুতি জমে যেত। মা সেই সব ধুতি থেকে নতুন সব থেকে ভালো ধুতিখানা যত্ন করে রাখতেন। যতবার আসতেন নিয়ে আসতেন। গঙ্গাধর কোনো কিচ্ছু চাইতো না কোনোদিন, কিন্তু যখন প্রণাম করে মা হাতে ধুতিটা তুলে দিত তার মুখে একখানা সুন্দর হাসি ফুটত। আমার বাবার তখন একটু ভক্তি টক্তি কমই ছিল, কিন্তু আমার মায়ের কাছে কোনো বাধা দেননি। মার একান্ত ভক্তিকে বাবা শ্রদ্ধা করতেন। সেবার গরমের ছুটির 2 দিন আগে আমাদের বেডিং, সুটকেস, কিট ব্যাগ সব গোছগাছ চলছে। যাবার জন্য আমরা তৈরি, টিকিট কাটা আছে। বাড়ি তো মোটামুটি ঠিক করাই থাকে, বহুবার গেছি তো, আগে থেকে বুক করা হতো না। বাবা গিয়ে দাঁড়ালেই একটা না একটা পছন্দ মতো বাড়ি পেয়ে যেতাম। রিক্সাওয়ালারা পর্যন্ত চেনা হয়ে গেছিল। সেই গোছগাছটাও আমাদের কাছে খুব আনন্দের ছিল। আমরা 2 ভাই বোন পরম উৎসাহে সেই সব ঘিরে বসে থাকতাম। অনেকদিন থাকা হতো আর রান্না বান্না করে খাওয়া হতো। কাঁথা, বালিশ, বিছানা থেকে আরম্ভ করে হাঁড়ি, কুড়ি, স্টোভ, প্রচুর জিনিস নেওয়া হতো। কেউ তার জন্য বিরক্ত বোধ করতো না। হলে এমনকি আমরাও ছোট ছোট পোটলা পুটলি নিয়ে 2 ভাই বোন বয়ে বয়ে নিয়ে চলতাম, তাতেই আনন্দ। যাই হোক, সেবার মা রাতের বেলা স্বপ্ন দেখলেন গঙ্গাধর যেন আমাদের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে, কিছু একটা বলবে, কিন্তু বলা হচ্ছে না। মা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি কিছু বলবে? সে একটু ইতস্তত করলো, তারপর নিঃশব্দে চলে গেল। ঘুম ভেঙে গেল, মন খারাপ হয়ে গেল মায়ের। গঙ্গাধরের বেশ বয়স হয়েছিল। মা বাবাকে বললেন, গঙ্গাধরকে কেমন যেন স্বপ্নে বুড়ো বুড়ো দেখলাম, কি জানি কি হয়েছে। তা ও তো বুড়ো মানুষই, এতে আবার বলার কি আছে। পরদিন আবার গঙ্গাধরকে স্বপ্নে দেখলেন। এবার দেখলেন গঙ্গাধর এসে দাঁড়িয়েছে একটা ভালো সুন্দর ধুতি গায়ে আর একটা ফুটফুটে গেঞ্জি। ফুটফুটে গেঞ্জি, কিন্তু কতটা জায়গা যে ছেঁড়া তা বলার না। মা স্বপ্নেই বললেন, বাবা গেঞ্জিটা যে একজন ছিঁড়ে গেছে। সে একটু লজ্জা পেল, তারপর মায়ের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না।
আবার চলে গেল। মার ঘুম ভেঙে গেল। বাবাকে ডেকে বললেন, একটা কথা বলবো, তুমি কিছু মনে করো না। তুমি গঙ্গাধরের সাইজের দুটো গেঞ্জি কিনে এনে দেবে? বাবা অবাক হয়ে বললেন, গেঞ্জি কেন? গেঞ্জি কেন, জামা নয়? মা তখন স্বপ্নের কথাটা বললেন। বাবা হাসলেন। সবসময় এইসব নিয়ে ভাবো তো, তাই। তুমি তো আগেও আমায় বলেছ গঙ্গাধরের অবস্থা খুব খারাপ। আমার কষ্ট হয়। এই বুড়ো বয়সে এই রোদে যাত্রী ধরার জন্য একবার স্টেশন একবার মন্দির খালি পায়ে ঘুরে বেড়ায়। এইসব ভাবো তো, তাই নিয়ে স্বপ্ন দেখো। ঠিক আছে, আমি এনে দেবো। নির্দিষ্ট দিনে আমরা গিয়ে পৌঁছালাম। ট্রেনের অনেক আগেই স্টেশন থেকে পান্ডা ঠাকুর ছড়িদাররা গাড়িতে উঠে জিজ্ঞাসা করে, কে কে আছে? পান্ডা আছে বাবু? গড় গড় করে অনেক নাম তারা বলে যান। আমাদের ঠাকুরের ছড়িদারও থাকেন দুজন, কিন্তু এবার তাদের সাথে দেখা হলো না। আমাদের পান্ডা ঠাকুরের ছড়িদারকে দেখতে পেলাম না। যাই হোক, আমরা বাসা বাড়িতে গিয়ে উঠলাম। দুদিন কেটে গেল। আমরা যখন নিজেরাই মন্দিরে যাব বলে ঠিক করছি, একটা অল্প বয়সী ছেলের সঙ্গে দেখা। এসে বলল, গঙ্গাধরের ভাইপো। হ্যাঁ, দেখেই বোঝা যায়, একই রকম দেখতে, তবে অনেক বাচ্চা ছেলে। সে বলল তার গঙ্গা জ্যাঠার খুব জ্বর। গঙ্গাধর নাকি তাকে বলে পাঠিয়েছেন বাবুরা এসেছেন ওই কৃষ্ণাবাসে, গিয়ে একবার দেখা করে আয়। সে কাল পরশু আসবে। মা খুব চিন্তিত হয়ে পড়লেন, আর বাবা ভীষণ অবাক হয়ে গেলেন। কৃষ্ণাবাসে যে আমরা উঠবো সেটা তো আমরা নিজেরাই জানি না, আর ট্রেনে কোনো লোকের সাথে তো দেখাও হয়নি যারা বলতে পারে যে আমরা কৃষ্ণাবাসে উঠবো। কোনো পান্ডা ঠাকুরের জমি ছড়িদারও তো আমাদের জিজ্ঞাসা করেনি, আমরাও বলিনি। যাই হোক, রহস্য রহস্যই থেকে গেল। গঙ্গাধর তারপর দিন এসেই হাজির। এই 6 মাসে রোগা হয়ে গেছে, ধুকছে, যেন হাঁটতে কষ্ট হচ্ছে। সে এসে দাঁড়ালো। মায়ের চোখ ছলছল করে উঠল। বাবার দিকে কেমন করে চাইল মা। বাবা উঠে বেরিয়ে গেলেন। একটু পরেই 4টে মিষ্টি কিনে আনলেন। মা আমাকে ইঙ্গিত করাতেই আমি মিষ্টি আর জল দিলাম। তার গায়ে একটা উত্তরীয় ছিল, খালি গা। বাবা বললেন, আপনি কার কাছে শুনলেন আপনার এখানে এসেছি? গঙ্গাধর কেমন হেসে ওপরের দিকে হাত দেখালো। একতলা বাড়ি, নইলে ভাবতাম ওপরের তলার লোকেরা। বাবার কপালে ভাঁজ পড়ল। মা বললেন, বাবা আমি তোমাকে স্বপ্নে দেখেছি। অসুখ কি খুব? অদ্ভুত সুন্দর হাসি হাসলো গঙ্গাধর। বলল, মহাপ্রভুর ডাক এসেছে। মহাপ্রভুই বলল তুমি এসেছো মা। বাবার এসব রহস্যময় তত্ত্বকথায় তত বিশ্বাস ছিল না। তিনি বললেন, এবার পান্ডা ঠাকুরকে বলবেন অন্য ছড়িদারের সাথে দর্শনে যাব। আপনার দুর্বল শরীরে ওই ভিড়ে যাবার দরকার নেই। শান্ত লোকটা শক্তভাবে ঘাড় নেড়ে গম্ভীর করে বলল, না, এবারটা মাকে আমি মহাপ্রভু দর্শন করাবো। কাল 9টার সময় মন্দিরে চলে এসো। পশ্চিম দরজায় আমি থাকব। উনি শালপাতায় মোড়া যে মালপুর প্রসাদ এনেছিলেন তা রেখে উঠে দাঁড়ালেন। দৌড়ের দিকে এগিয়ে গিয়ে বৃদ্ধ মায়ের দিকে তাকিয়ে হাসলেন কেমন করে। মায়ের মনে পড়ে গেল ধুতির কথা। মা তাড়াতাড়ি প্যাকেট থেকে বার করে এনে ওনার হাতে তুলে দিয়ে প্রণাম করলেন। বৃদ্ধ ব্রাউন পেপারে প্যাকেটটা খুলে দেখে হাসি মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কেমন একটা অস্বস্তিকর অবস্থা। মাই বললেন, বাবা কিছু বলবে? তিনি উজ্জ্বল চোখে তাকালেন, হাসি মুখে বললেন, নেই, ভুলে গেছো। মা বিহ্বলভাবে বসে থেকে চমকে উঠলেন। গেঞ্জিটা তো ওই প্যাকেটেই ধরছিল না বলে আলাদা রেখেছিলেন, ভুলে গেছেন। প্রায় ছুটে এসে মা সুটকেস খুলে বের করলেন। বাবা উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, আপনি জানলেন কি করে যে ও কিছু ভুলে গেছে? উনি বললেন, জগবন্ধু আমায় কাল মাঝরাতেই জানিয়েছেন। উনি চলে গেলেন। বাবা বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলেন। যুক্তি দিয়ে বাবা ভেবেছিলেন আমরা প্রায় আসি রামবাবুর মুদিখানার দোকান থেকে। দোকানের লোকেরা, বিন্দুর ছেলে, পিতাম্বর রিক্সাওয়ালা, দোকানদার ব্যানার্জি বাবু, এমন প্রচুর লোক আমাদের চেনে। এদের মধ্যেই যোগাযোগ, খোঁজখবর, সবার রুটি রুজির ব্যাপার তো, সবার সবার সঙ্গে যোগাযোগ। তাই কেউ না কেউ বলেছে আমরা এখানে এসে উঠেছি। কিন্তু এই গেঞ্জি আনার ব্যাপারটা তো একটা অসম্ভব ব্যাপার। আমার স্ত্রী স্বপ্ন দেখেছেন আমি কিনে এনেছি, সেটা তো এনার জানার কথাই না। উনি জানলেন কি করে? ওনার তো একদমই চাওয়া টাওয়ার অভ্যেস নেই। জগন্নাথ মাঝরাতে জানিয়েছেন মানে? আবার স্বপ্ন? বাবা বিস্মিত হলেন, আর মা এমন একটা ভাব করলেন যেন এটা হতেই পারে। মা যেমন স্বপ্ন দেখেছেন, ভগবান ওনাকেও তেমন স্বপ্ন দেখিয়েছিলেন। তখন আমরা টেলিপ্যাথি কথাটাও শুনিনি। দিদিমা পরে গল্পও শুনে বলেছিলেন, ও হলো মনের টানে জানা। পরের বার লক্ষ্মী পুজোর পরের দিন গেছিলাম, কিন্তু গঙ্গাধর তখন পরম ধামে চলে গিয়েছেন। সেবার আমার
আষাঢ় মাসখানেকের মধ্যেই, মানে আমাদের আষাঢ় মাসখানেকের মধ্যেই উনি মারা যান। মানে গেঞ্জি আর ধুতিটাই ওনার শেষ প্রাপ্তি ছিল। উনি আশা করেছিলেন কথাটা বলা খুব ভুল হবে, যে মহাপ্রভু রত্না কাকিমার মাকে স্বপ্ন দিয়েছিলেন যে গঙ্গাধরের গেঞ্জিটা ছিঁড়ে গেছে, তার একটা গেঞ্জি প্রয়োজন, সেই একই প্রভু স্বপ্ন দিয়েছেন গঙ্গাধরকে যে কেউ একজন তোমার জন্য গেঞ্জি ধুতি এসব কিনে আনছে। এরপরও যদি কারোর মনে হয় যে ঈশ্বর নেই, অনেকে মনে হতেই পারে, আমার মনে হয় তার কাছে বলার কিছু নেই। আজ থেকে কত বছর আগের কথা বন্ধুরা, তখন না ছিল মোবাইল, না ছিল কিছু। তুলনামূলকভাবে আজকের যুগ থেকে তখনকার মানুষরা অনেক সহজ সরল ছিল। খবর পেত, কেউ কোথাও উঠলে যারা প্রায় আসে, সেটা সব জায়গায় হয়, একটা ওদের যোগাযোগ থাকে। কিন্তু কেউ কিছু স্বপ্নে দেখে নিয়ে এসছে, সেটা তো অন্য কারো জানার কথা না। এখানে ঈশ্বরের আশীর্বাদ। আজকে জগন্নাথ দেবের কথা যখন হচ্ছেই একটা ছোট্ট কথা বলি, হয়তো এতটা অলৌকিক কিছু নয়, প্রথমেই বলছি, তবে কিছুটা। কিরকম? এটা আমার মা ঠাকুর দেবতা প্রচণ্ড বিশ্বাস করেন, আজও করেন, আগেও করতেন, ইদানিং আরও বেড়েছে। তো আজ থেকে মোটামুটি বছর 5 আগের কথা, আমাদের বাড়িতে জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলরামের একটা ছোট ছবি ছিল। এবং বহুদিন হয়ে গেলে কি হয়, ছবিগুলো কেমন একটা পিজে যায় না, ভালো করে যেন বোঝা যেত না। মানে আমার ঠাকুমার আমলের ছবি, একটু ফেডেড হয়ে গেছে, একটু না বেশ অনেকটাই। মা খালি বলতো, কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা এবার পুরী গেলে নিয়ে আসবো, কি সুন্দর লাগে দেখতে, একটু মালা পরানো যাবে, একটু বোঝা যাবে। আমি বলতাম হ্যাঁ, সে হলে হবে ক্ষণ। আমরা তখন হাওড়ায়, আমার হোম টাউন হাওড়া, আমরা যেখানে থাকতাম প্রথম জীবনে, মানে আমার জন্মের আগে, সেই বাড়ির বা সেই পাড়ার লোকেরা খুব পরিচিত হয়ে গেছিল। তারপর যখন আমরা নতুন বাড়ি করে অন্য জায়গায় চলে আসি, তাদের সঙ্গে যোগাযোগ ছিল, মানে কালে কুসমিনে দেখা হতো, রাস্তাঘাটে, বাজারে, দোকানে। কিন্তু আজকের মতো, মানে আমি বলতে চাইছি অনেকদিন আগের কথা, তো রেগুলার ফোন টোনে যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ এরম কোনো ব্যাপার ছিল না। তো বছর 5 আগে যে ঘটনাটা ঘটলো, মাও বলছে যে এরম একটা হলে ভালো হতো। আমরাও বলছি এর পরের বার যখন যাওয়া হবে মা, তখন আমি নিজেও পড়াশুনো করি, যে আমরা নিয়ে আসব। তার ঠিক 2 দিন বাদে আমাদের পুরনো পাড়ার একজন কাকিমা, তিনি হয়তো পুরী গেছিলেন। এবার দেখো, পুরী যদি কেউ যায় বেড়াতে, এখন তোমরা বলতে পারো উনি জানতেন, পুরী যাচ্ছি তো কেউ তো ঢাকঢোল পিটিয়ে মানুষকে বলবে না। আর রেগুলার দেখা হয় তাও না, এটা অন্য পাড়ায়, সে তার অনুযায়ী কখন গেছে আমরা জানবো কি করে। এবং ওনারা কোনো জায়গায় গেলেই যে প্রসাদ দেন তা না, বাট সেবারে প্রসাদ এনেছেন। প্রসাদ দিয়ে কথাবার্তা বলছেন তোমাদের জন্য আর একটা জিনিস আছে, আমার মাকে বলছেন। বলে কি জিনিস? তখন উনি জগন্নাথ বলরাম সুভদ্রার একটা কাঠের মূর্তি, একটা না 3টে, যেমন সেট হয় আর কি, মূর্তি বার করলেন। আমি মা দুজনের দিকে তাকালাম। আমরা ওনাকে কিছু বলিনি, কেন বললে অনেকে অনেকভাবে নিতে পারে, তো ভাববে হয়তো আমি আনলাম বলে বলছে বা কিছু। ওনার সামনে কিছু বললাম খুব খুশি হয়েছে, আমাদের ছবিটা অনেকটা পিজে গেছিলো। কিন্তু আমরা যে এরকম আলোচনা করেছি 2 দিন আগে, তারপর অকস্মাৎ এসে হাজির হয়েছে মূর্তি, সেরকম আমরা কিছু বলিনি। উনি চলে যাবার পর আমরা বললাম। মা আমাকে একটা কথা বললো, জানিস তো ঠাকুর আছে, ঠাকুর শুনতে পেয়েছে। তখন অতটা গুরুত্ব হয়তো দিইনি, কিন্তু আজকে এই ঘটনাটা শুনে ওই ঘটনাটা আমার মনে পড়ে গেল বন্ধুরা, যে সত্যি ঠাকুর আছেন, ঠাকুর শুনতে পান। এবং জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে, হয়তো দেখবে কোনো কেউ তোমার সঙ্গে কোনো অন্যায় করেছিল, সেই সময় তুমি প্রতিবাদ করতে পারোনি, তুমি দুঃখ পেয়েছো, তোমার মনে হয়েছে ভগবান বলে কিচ্ছু নেই, ও শুধু একতরফা, যাদের ভালো তাদেরই হয়, আমাদের কিছু হয় না, এরকম মনে হয় তো অনেকের হয়।
একটা সময়ের পর দেখবে তোমার চোখের সামনেই তুমি দেখতে পাবে যারা তোমার সঙ্গে অন্যায় করেছে, কিছু করেছে, তোমার সঙ্গে ক্ষতি কিছু করেছে, তারা শাস্তি পাচ্ছে অন্যভাবে, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি অন্য কোনোভাবে পাচ্ছে। এবং সেটাকে তুমি দেখতে পাবে যে তারা শাস্তি পাচ্ছে, কোনো না কোনোভাবে তোমার কাছে খবরটা পৌঁছে যাবে। তুমি যদি আমেরিকাতেও বসে থাকো আর ভারতবর্ষে কেউ হয়তো 5 বছর আগে কিছু করেছিল, যেন তেন প্রকারেণ তোমার কাছে খবরটা পৌঁছে যাবেই যাবে। তো এটা আমার মনের বিশ্বাস, এবং বিশ্বাস না, আমি অনেক ক্ষেত্রে, আমার শুধু না অনেকের ক্ষেত্রে ঘটনাটা দেখেছি। সেখান থেকে আজকে যদি ঈশ্বর নিয়ে আলোচনা হচ্ছে, তো এই জিনিসটা বললাম। আমি কোনো কিছু জ্ঞান ট্যান দিচ্ছি না, আলোচনার স্বার্থে বললাম। আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আসছে তার জন্য। কিচ্ছু করার নেই, আমাদের এখানকে রথ প্রচণ্ড বিখ্যাত, বিশাল বড় মেলা হয়। তো এইটুকু বেশ স্নানযাত্রার পর থেকেই শুরু হয়ে গেছে, কিছু করণীয় নেই। তোমাদের শুনতে অসুবিধা হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু সত্যি কিছু করার নেই। অনেক রাত অবধি এইসব আওয়াজ চলতে থাকে। আওয়াজ মানে এটা ঠাকুরের কোনো আওয়াজ না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে আর কি, কোনো গান টান হচ্ছে তা না, অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে। তো তার জন্য সরি যদি তোমাদের শুনতে অসুবিধা হয়ে থাকে। আর এরপর চলে যাচ্ছি সরাসরি কমেন্ট বক্সে। আজকে আর কোনো ভৌতিক ঘটনা রাখলাম না বন্ধুরা, যেহেতু একটা ঈশ্বরের ঘটনা পাঠ করলাম, মনটা খুব ভালো হয়ে গেল। ভৌতিক ঘটনার মধ্যে তো কোথাও না কোথাও মৃত্যু আর দুঃখ জড়িয়ে থাকে। আজ মৃত্যুর কথা না হয় থাক, আজকে একটু জীবন নিয়ে কথা বলি। আমরা একটু বড় বড় কথা বলে ফেললাম, সরি। চলে যাচ্ছে কমেন্ট বক্স সেকশানে। শুভ হারমোনিকা কমেন্ট করেছে, ফার্স্টের ঘটনাটাকে বলে আউট অফ বডি এক্সপিরিয়েন্স। এটা খুবই কমন, অনেকেই ফিল করে। একদম ঠিকই বলেছেন, কিন্তু অনেকে আবার এগুলো বিশ্বাসও করে না। দীপ চক্রবর্তী বলছেন, আমার আব্দুল ভালো, সবার মতো ওইসব বলা উচিত না, মেয়েদের এই ঘটনা ভালো করে শুনে নেওয়া উচিত, নো কমেন্টস এই বিষয়ে। কুকিং জাংশন, আপনার বলার ধরনটা দারুণ, থ্যাংক ইউ সো মাচ। গীতা গোস্বামী, জি ভাই একটি পুরনো ঘটনা শুনছি, সত্য পরিচিত, বাসায় শিশুটির সঙ্গে কি হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদেল, আচ্ছা ভয়ঙ্কর ঘটনা। মুদিরঞ্জন, আচ্ছা লিখছেন, পেট গরম হয়েছিল, ডাবের জল খেলে ভালো হতো। এই মাত্র বললাম না, অনেকেই সব আউট অফ বডি এক্সপিরিয়েন্স বিশ্বাস করে না। তো একজন কেউ সঙ্গে সঙ্গে কমেন্ট করেছেন, আচ্ছা এনার এটা আইডিটা আমি ভুল বলেছি, মৌদির রোজ নামচা, মনে হয় ওনার কোনো চ্যানেল আছে, সেই চ্যানেলের আইডি থেকে উনি কমেন্ট করেছেন। হার্স দে লিখেছে, দিদি সেকেন্ড গল্পটা চেয়ে ময়ান গ্রামের তান্ত্রিকের কাছে নিয়ে গেলে ভালো হবে। আসামে এই তান্ত্রিক গ্রাম নাম ময়ান, হ্যাঁ জানি, ময়ান না, কথাটার নাম মায়াং। স্মৃতি চক্রবর্তী, খুব ভালো লাগলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। স্বর্ণ বাসু লিখেছে, দিদিমণি আপনার ঘটনাটা বলুন, আপনি প্লিজ এক্সপ্লেন করবেন না, নর্মাল ঘটনাটা পড়ে বলুন, আশা করি শুনতে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই মাথায় রাখবো, একটু এক্সপ্লেন বেশি করে ফেলি, আমার এটা মানে বদ দোষ, মুদ্রা দোষও বলতে পারে, আমি নিজেও সেটা ফিল করি। সুকান্ত লিখছেন, পিহু তো নিউটনকে ভুল প্রমাণ করে দিল, ওনাকে একটা অলৌকিক শ্রী দেওয়া হোক, ফ্যানের মোশন, গাঁজা কম খানা। দেখুন এইভাবে কারো ফিলিংসকে হার্ট করা উচিত না। নিউটনের যে সূত্রটা সেটা কিন্তু জাগতিক, নিউটনের সূত্র একদম ঠিক, কিন্তু সেটা আমাদের এই বায়ুমণ্ডলের মধ্যেই বিস্তৃত। আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম, আমি কাউকে সাপোর্ট বা কাউকে ছোট করছি না। আজকে যদি আত্মা বলে কিছু নাই থাকে, সব কিছু যদি মিথ্যে হয়, তাহলে একটা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে তার ডেড বডির মধ্যে পজ ধরে কেন? সে কেন উঠে ঘুরে বেড়াতে পারে না? হাত, সবার তো অ্যাক্সিডেন্টাল ডেথ হয় না, ন্যাচারাল কি নর্মাল ডেথ যাদের হয় তাদের তো হাত পা সব কিছু অক্ষত থাকে, কিছু তো একটা শরীর থেকে বেরিয়ে যায়, যার জন্য শরীরটা জড়বস্তুর মতো পড়ে থাকে। সেটা কি একটু বলতে পারেন আমাকে? একটু বুঝিয়ে বলুন না। নিউটন তো এই বিষয়ে কিছু বলেছেন বলে আমার জানা নেই,
যদি জানার থাকে বা জানানোর থাকে আপনি জানাতে পারেন। পৃথিবী কক্ষপথ থেকে ছেড়ে যাবে, এগুলো সমস্ত জাগতিক। পৃথিবী যেমন ঘুরছে সূর্যের চারিদিকে, আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি আছে সে সব কিছু সব সত্যি, একদম সত্যি। যার জন্য একটা আপেল মাটিতে পড়ছে, আকাশে উড়ে যাচ্ছে না, আমরা জানি। কিন্তু পৃথিবীর বাইরে যে মহাকাশ আছে সেখানে তো ওই মাধ্যাকর্ষণটা কাজ করে না। তো সেখানের ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি নিশ্চয়ই জানেন যে যারা বিভিন্ন মহাকাশচারীরা মহাকাশযানে যান, তারা যে কোনো জিনিস উড়ে যায়, অনেক অনেক জিনিস দেখবেন ওখানে মাধ্যাকর্ষণের প্রভাব এবং হাওয়ায় জিনিসপত্র ভাসতে থাকে। কেন ভাসে? এই কেনগুলোর উত্তর যদি পাওয়া যেত না, আজকে পৃথিবীতে অলৌকিক কথাটা থাকতো না। তো আউট অফ বডি এক্সপিরিয়েন্স কিন্তু প্যারানর্মাল সাইকোলজির একটা বিশাল বড় পার্ট। এটা আমি নিজেও পড়ে অনেক আর্টিকেলস দেখেছি। আপনাকে অনুরোধ করব আপনি একটু এগুলো দেখুন। বুলা কোশলি, শৈলীদি, দুটো ঘটনাই অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। সুবীর বণিক লিখেছে দুটো ঘটনাই খুবই ভালো। জয়দীপ মণ্ডল, গল্প ওনার ভালো লাগেনি, আচ্ছা ঠিক আছে। রত্না দেবনাথ লিখছেন বিউটিফুল ঘটনা। সুবীর বণিক লিখেছে শেষ ঘটনাটি অনেক ভীতিকর। থ্যাংক ইউ সো মাচ। যাদের ভালো লেগেছে তাদেরকেও থ্যাংক ইউ, যাদের ভালো লাগেনি তাদেরকেও থ্যাংক ইউ বলবো, কেন আলটিমেটলি তারা তো শুনেছেন। প্রত্যেককেই ধন্যবাদ। এভাবে সঙ্গে থাকুন, আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।